আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন শিফাত। অ্যাডভোকেট শিশির মনির এবং আজিজুল বারী হেলাল, আপনাদের তিনজনকে ধন্যবাদ সময় দেবার জন্য। আমি শিশির মনির আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামাত কি আসলে এনসিপিকে জন্ম দিয়েছে, বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না? এইটা আসলে কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না, প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে। তাই বলে কেউ ছোট কেউ বড় এরকম না, এটা আমি ইন্ডিকেট করছি না। আমি ইন্ডিকেট করছি এটা কোনো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো। একথা তো সত্যি, অভিজ্ঞতা তো কম আছেই, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। আমার অভিজ্ঞতা কম আছে না? আছে তো। আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না। তা আমার আসনে যারা 4 বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আমার এই ভাই অনেক অভিজ্ঞ, তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ। তো এইটা এই অভিজ্ঞতার কম বেশি তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তার অভিজ্ঞতা, উত্থান পতন, দেখা না দেখা, ব্যান্ড হওয়া, নতুন করে যাত্রা শুরু করা, আবার চলা, অনেক ক্রাইসিস মোকাবেলা করা, ভালো দিন পার করা, খারাপ দিন পার করা, এই যে একটা লম্বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না। এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হেয় করার জন্য নয়। কিন্তু আমি ওই একটা যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু সূচনা হয়েছে, আপনি দেখবেন। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই কথাটা শুরু হয়েছে কি করে, কিন্তু এবং সেটা থেকে ওই জিনিসটাকে বাদ দিয়ে আলোচনা করলে এটার নিশ্চয়ই বাদ দিতে চায় না সেই বিষয়টা আমি আনতে চাই নিশ্চয়ই। কিন্তু সেটা জবাবে কি আপনারা এই কথাটা বলবেন কি না যে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না, বা আমরা আপনাদের এত আমলে নিই না, এখনই সমালোচনা করো না, সামনে বহুদূর দেখা যাবে, এটাকে আপনি আমলে নিচ্ছেন না, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কেন? আসলে আইসোলেটেড দেখলে প্রপার ইন্টারপ্রিটেশন হবে না, আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টসকে কেন্দ্র করে। আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সটকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে। কনটেক্সট ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না। এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে, এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই, স্বাক্ষরও করেন নাই, অন্য রাজনৈতিক দল করেছেন। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস। এই ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন, কথাগুলো আমি বলতে চাই না, শব্দগুলোও আমি আলোচনার মধ্যে আসবে, আপনি বলতে পারেন। এই শব্দগুলো উচ্চারণ করেছেন, কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন। ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো। আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না, এ কথা আমি বলবো না কোনোদিন। এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে। কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায়। এই ধরনের কড়া শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় না, এটাই তো আর্ট অফ পলিটিক্স আছে না একটা। কিন্তু যদি কোনো নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে, সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে, তাহলে সেটা তারা তো স্পষ্ট বলতেই পারে, সেই স্বাধীনতা তো তাদের সামনে মনে আছে। দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন, শুধু প্রতারণা না, দেখেন কতগুলো ভুল তথ্য আছে। আচ্ছা, এবং জলজ্জান্ত আমরা যেখানে হাজির ছিলাম, আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন। আচ্ছা, এগুলো থাকতে হয় না, আমারও থাকতে হয় না। আমিও যদি ভাই সম্পর্কে ঐকমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি, বিটিভিতে দেখা যায়নি, এটা
এখন আমি যদি ওনার সম্পর্কে একটা ডিরোগেটরি কিন্তু এটা কমেন্ট তো করি কিন্তু আমি ঠিক হবে আমার না অ্যাডভোকেট শিশিরমণি, কিন্তু এটা তো সত্যি যে যখন কিনা আলোচনা চলছিল তখন আপনারা 106 এর আন্ডারে এই সরকারি অন্তর্বর্তী সরকারি আপনার অসাংবিধানিক সেই কথাটা নিয়ে এসেছেন, সেটা কিন্তু নাহিদ ইসলাম বলেনি। এটা আমি অ্যাড করছি, যেটা এই সংস্কার চলছে, সবাই আপনার এই সরকারের অধীনে একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মোমেন্টে আপনি এমন আলোচনা নিয়ে আসলেন যে এই সরকারটাই অসাংবিধানিক। এটা আপনি বুঝতে পারছেন না তাহলে শুনেন, আপনি প্রশ্নটা না বুঝে করছেন। দেখেন, আমরা বলেছি এই সরকার 106 এর সরকারের চাইতেও অনেক বেশি স্ট্রং সরকার। না, সেই কথাটা আপনি বলতে চেয়েছেন। সরকার কাকে বলে? না, আপনি ওই কথাটা বলতে চেয়েছেন এই সরকারকে অনেক ম্যান্ডেট দিতে গিয়ে, আপনি এই সরকারের ম্যান্ডেট অসীম সেই কথাটা বোঝানোর জন্য আপনি তুলেছেন। কিন্তু এই সরকারের ম্যান্ডেট অসীম সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, সেটা প্রমাণ করার জন্য আপনার যে কন্ডিশনগুলো দরকার সেই কন্ডিশনগুলো ফুলফিল না করেন, তখন কিন্তু আপনি এই সরকারকে অসাংবিধানিক জায়গায় ফেলে দিচ্ছেন। আপনার একটা ফাইটিং এটা আপনি হয়তো লিগ্যাল আপনি কি কনস্টিটিউশন ল পড়েছেন? আমি এই জায়গায় কনস্টিটিউশনাল ল অবশ্যই কিছু তো জানি, কিছু তো করতেই হয়েছে আমাদের না জেনে বলছেন। 106 মানে কি? 106 ইজ এন অ্যাডভাইজারি জুরিসডিকশন। What does it mean? It means একটা অভ্যুত্থানের সরকার আপনি 106 সরকার বলতে পারবেন? না, সেই জায়গাটা আমি অভ্যুত্থানের সরকারকে আপনাকে 7 আমাকে এক্সপ্লেইন করতে দেন। ইস্যু ইউ রেজ দ্য ইস্যু, আই হ্যাভ টু আনসার দ্য কোশ্চেন। 7-1 এর যখন জনগণের ক্ষমতা বলে গঠিত সরকার যখন বলবেন দিস গভর্নমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটাকে আপনি যখন 106 এর সরকার বলছেন আর আপনি বলছেন যে আমি অবৈধ বলতেছি, আমি অবৈধ বলছি না, আপনি কথাটা শুনেন। আপনি বলছেন যে আমি 106 এর সরকার বলে যখন নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সময় আমি এটার বৈধতার প্রশ্ন তুলেছি। তাহলে আপনি বুঝেন স্পিরিট, আপনি স্পিরিট বুঝেন না। বরং আমরা বলছি এই 106 এর সরকারের চাইতেও আর্টিকেল 7 অনুযায়ী গঠিত গণ অভ্যুত্থানের সরকার দুনিয়ার যে কোনো সরকারের চেয়ে পাওয়ারফুল। প্রশ্ন উঠেছিল সরকারের ম্যান্ডেট কি? ওকে, আই গট ইট। কিন্তু এই সরকার তো 106 অধীনেই গঠিত হয়েছে এবং সেই প্রশ্নটা আপনি এমন সময় নিয়ে এসেছেন যখন আসলে অনেক দূর অনেকটা পথ চলে গেছে। 106 গঠিত হয় নাই, 106 গঠিত হয়েছে। এটা হলো পপুলার ইনফরমেশন পেয়েছেন। পপুলার ইনফরমেশন পেয়ে এটার পিছনে এই যে চিলে কার্ড নিয়ে গেছে, সকলেই দৌড়তেছে চিলে কার্ড নিয়ে গেছে। কেউ একবার হাত দিয়ে দেখে না যে আসলে কান জায়গায় আছে কি জায়গায় নেই। 106 এর অ্যাডভাইজারি অপিনিয়নটা দেখেছেন, পড়েছেন? আটলাইনের অ্যাডভাইজারি। তার মানে আপনি বলতে চাইছেন যে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না? বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বৈধতাটা মাচ মোর স্ট্রঙ্গার। 106 এর আশ্রয়ের আর্গুমেন্ট যারা করেন তারা সরকারকে উইক করছেন। সরকার তো মাচ মোর স্ট্রঙ্গার। সেটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্সের ভিতরে 7-1 এর অধীনে যে সরকার গঠিত হবে। দ্য পয়েন্ট, আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে যদি আসি, আমি জানি যে এই বিষয় আলোচনা করলে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে যে আমি কেন এই প্রসঙ্গটি তুললাম, নিম্নকক্ষের আলোচনা, নিম্নকক্ষে পিয়ারের আলোচনা, এমনকি যে 106 এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল, কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেললো। সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম। তখনই গতি পেল, আসলে হারালো না। তাই কি? তখন এক্সাক্ট গতি পেল, আপনি না বোঝার কারণে বলছেন। আচ্ছা, ঠিক আছে। আমি সালাউদ্দিন শিফা, তাহলে আপনারা কেন না বুঝে এই ধরনের মন্তব্য করলেন বা নাহিদ ইসলাম কেন এরকম মন্তব্য না বুঝে করলেন, সে প্রশ্নটা শুনে নিই। আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে উপবিষ্ট বিজ্ঞজীবী যারা আছেন, বিশেষত সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার শ্রদ্ধা ডিপার্টমেন্টের বড় ভাই শিশুমন্দির ভাই সহ যারা উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তো আসলে যেহেতু পিতা পুত্র নিয়ে আপনাদের আজকে এই টপিক, সো আসলে বয়স হিসাবে আমি যেটা দেখলাম বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল এই যে পুরো স্পেকট্রাম, বয়স হিসেবে আসলে জামাত ইসলামী হচ্ছে সর্বপ্রাচীন। তো সেক্ষেত্রে তারা আসলে বাপ না বরং দাদার ভূমিকা পালন করতে পারে। কারণ তারা প্রায় 1940-এর দশকে না 50-এর দশকের মধ্যে 1900 তখন তাদের 1941 সালে প্রতিষ্ঠা। তা আবার নতুন করে দেখলাম যে কোনো একটা টক শোতে গণ অধিকার পরিষদের রাশেদ খানও বলতেছে যে আমার জন্ম না হলে এনসিপি জন্ম হইতো না, রাশেদ খান বলতেছে আর কি। তো এখন আবার রাশেদ খান ভাইদের জন্ম তো আমরাও তো বেসিক্যালি তাদের সাথেই বেড়ে উঠছি 2018-19-এর দিকে। তো এখন তাদের মধ্যে একটা ফাইট হইতে পারে আর কি, গণ অধিকার এবং জামাতের মধ্যে। তারপর যেটা তারা ফিক্স করতে পারে, যারা জয়ী হবে তারা মোটামুটি দাদার আসন কিংবা নাতির আসন ক্লেম করতে পারে আর কি। তো এখন ইস্যুটা হচ্ছে কি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা জিনিস বলেছি, আসলে একটা প্রজন্মগত রূপান্তর ঘটছে, জেনারেশনাল আপনি বলতে পারেন, আপহিবল বলতে পারেন, চেঞ্জ বলতে পারেন, বা ট্রান্সফরমেশন বলতে পারেন। তো এই জেনারেশনাল চেঞ্জের মধ্যে আপনি দেখবেন যে এই পুরো স্পেকট্রামের লীগ আমাদেরকে কীভাবে ট্রিট করতো। লীগ আমাদেরকে মনে করতো যে এরা বাচ্চা কাচ্চা, হ্যাঁ এদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। মোটামুটি লীগ ব্যস্ত ছিল, যেটা গোয়েন্দা বিভিন্ন রিপোর্টে পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন আমরা রিপোর্টে পড়েছি যে তারা আসলে ব্যস্ত ছিল যে এখানে বিএনপি জামাত সহ যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছে প্রতিষ্ঠিত, তাদের এই সকল ঝড় ঝঞ্ঝাট মোকাবেলায় তারা ব্যস্ত ছিল। তারা ভাবে নাই যে এরকম
ক্যাম্পাসগুলোতে স্টুডেন্টরা এভাবে তারা নতুন করে সংগঠিত হবে। তো সেটা তো লীগের ক্ষেত্রে, আবার বিএনপির ক্ষেত্রেও দেখা যায়, বিএনপিও আমাদেরকে বিএনপির বিভিন্ন নেতাদের সাথে আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম আমরা, বিএনপিও বলেছে, জামাতও বলেছে, কিন্তু মূল প্রশ্নটা আমি একটু আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা শতভাগ আসবো আমি। আচ্ছা শেষ করেন 30 সেকেন্ডসে। সো বিএনপি বলেন, তারাও এরকম আমাদেরকে বাচ্চা কাচ্চা বলে, এবং নতুন করে এই পালকে যুক্ত হয়েছে জামাত আর কি। তো কিছুদিন আগে চিলির সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার সাবেক, ওনার সাথে ওনারা একটা এনজিও চালান আর কি। তো কোনো এক কথার ফাঁকে তাদের সাথে যোগাযোগ ছিল। তারা আসলে 2011 সালে তাদের স্টুডেন্ট প্রটেস্টের নেতৃত্ব দিয়েছিলেন আর কি। তো তার সাথে এই অভিজ্ঞতা শেয়ার করলাম যে আসলে এইটা কি কমন প্র্যাকটিস কিনা। তো উনিও বললেন যে হ্যাঁ, যে কোনো আপরাইজিং এর পরে ওনারা যখন আপরাইজিং করছেন চিলিতে, ওনারা তখন বাচ্চা কাচ্চাই ছিলেন, স্টুডেন্টই ছিলেন। পরবর্তী দিনে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় গেলেন, তখন ওনাদেরকেও বেসিক্যালি বাচ্চা কাচ্চা হিসেবে ট্রিট করা হইতো। এখন তাহলে আপনি গর্বিত না? গর্বিত বলতে এটা কমন প্র্যাকটিস আর কি, মানে পুরো পৃথিবী জুড়ে এটাই কমন প্র্যাকটিস। জেনারেশনাল চেঞ্জেস এর পরে মোটামুটি প্রবীণরা, যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে, তারা এভাবেই ট্রিট করে আর কি। এখন আপনি যে প্রশ্নটা করছেন সেখানে আসি। আচ্ছা প্রশ্নটা শেষ করি আমি, সেই পিআর নিয়ে কথা বলবেন, কিন্তু আরেকটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে মুরব্বিয়ানা দেখাচ্ছে, আপনি যেটা বললেন সেটা ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে যদি বলি, অনেকে বলে যে জামাতের অনেক সহযোগিতা আছে এই এনসিপির যখন শুরু হলো তখন, এমনকি এনসিপির সারা বাংলাদেশে যে ধরনের প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামেও জামাত থেকেই কর্মীদেরকে সেখানে পাঠানো হতো লোকবল দিয়ে। তো সেই জায়গায় কি আপনাদের সেই কারণেই কি এই মন্তব্য করার মতো অবস্থায় তারা গেছেন কিনা? এটা আসলে কেমন যে আমরা যখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু বলি, তখন তাদের জায়গা থেকে প্রচার করা হয় যে এরা জামাতের হয়ে কাজ করে। আবার এখন জামাতের এই যে ন্যারেটিভের বিরুদ্ধে যখন আমরা দাঁড়ালাম, তখন জামাতের পক্ষ থেকে বলা হলো আচ্ছা তার মানে বিএনপি থেকে আপনারা আসনের অফার তফার পেয়েছেন বা এরকম। সো দুই পক্ষ থেকে আমাদের এক ধরনের চাপ অনুভূত হয়। তার মানে আপনাদের সংগঠন যখন শুরুর দিকে আপনাদের প্রতি শিবিরের বা জামাতের কোনো সহযোগিতা ছিল না, এই যে একটা আলোচনা আছে যে শিবির এবং জামাত যথেষ্ট সহযোগিতা করেছে, প্রশ্নটা এখানে ভুল। কারণটা হচ্ছে আপনার বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, তারা তো প্রথম দিকে ভাবছে যে এটা একটা তরুণদের একটা প্ল্যাটফর্ম, এভাবে তো তারা ট্রিট করছে। এরপর আস্তে আস্তে বাচ্চা কাচ্চা এভাবে বলার দিকে গেছে আর কি। তো ফলে ওই যে মানে তরুণদের দল এভাবে দেখা, সুতরাং তাদেরকে স্পেস দিতে হবে, এরকম কথাবার্তা তো আমরা বিভিন্ন দল থেকেই শুনছি। সুতরাং এটা শুধু জামাতের ক্ষেত্রে হিসেবে সত্য না। আর আপনি পিআর আন্দোলন নিয়ে যেটা বলছেন, নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্ট করে বলেছে যে আসলে এই পিআর আন্দোলনের মধ্য দিয়ে জামাতের এবং তাদের যারা এলাই আছে তাদের পিআর আন্দোলনের মধ্য দিয়ে যেটা হয়েছে ডিরেইল হয়েছে। আমাদের যখন কনস্টিটিউশনাল কিছু সাবস্ট্যান্টিভ ডিসকাশন হচ্ছে, সেটা গিয়ে টেকনিক্যাল ইস্যুর দিকে ডিরেইল হয়েছে। এখন আপনি যদি ঐক্যমত কমিশনের আলোচনাগুলো দেখেন, শিশির মনির খুব ভালো বলেছেন, আসলে উনি যুক্ত হয়েছেন কিন্তু জামাত ইসলামের যে আলোচনা এগুলো শেষ দিকে যুক্ত হয়েছেন। তার আগে আমি জামাত ইসলামের যারা আলোচক ছিলেন ওখানে, তাদের মাঝে ওই ধরনের কোনো কনস্টিটিউশনাল ভিশন দেখি নাই, এটাই সত্য। ওনারা যখন যুক্ত হয়েছেন তখন ওনাদের বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে না, এখন জামাত মোটামুটি ফাইট দিচ্ছে এই কনসেনসাস কমিশনে। তো এখন এটা এরকমও হইতে পারে যে শিশির মনির ভাই তো আসলে তরুণদেরকে প্রতিনিধিত্ব করেন বলেই তিনি বলেন। এখন তরুণদের প্রতিনিধিত্ব এখন হয়তো জামাতে ইসলামীও নিশ্চয়ই তরুণদেরকে হয়তো একটু দাবি রাখতে চায় তার দলের মাঝে, এটাও হইতে পারে। এখন জামাত তো আমাদেরকে নিয়ে পাঠাইছে, এখন ক্লিয়ার না, এটা প্রথমে পাঠালে ভালো হইতো, শেষ দিকে পাঠাইলো। এখন আমরা যেটা বলেছি যে নিম্ন কক্ষে পিয়ার এবং উচ্চ কক্ষে পিয়ার মধ্যে কিছু মৌলিক তফাৎ আছে। উচ্চ কক্ষে পিয়ার আমরা কেন চেয়েছি, তার কারণটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ারের মধ্যে দিয়ে আমরা কনস্টিটিউশনাল সেফগার্ডটা নিশ্চিত করতে চাইছি। উচ্চকক্ষে যদি পিয়ারই না হয় তাহলে উচ্চকক্ষের কোনো মানে হয় না। কারণ আপনি উচ্চকক্ষে পিয়ার না হলে নিশ্চয় নিম্নকক্ষে যে 2/3 পাইছে উচ্চকক্ষে তো সেও 2/3 পাবে। আমরা তো কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট সেটাটা যাতে কোনোভাবে 2/3 মেজরিটির বলে পরিবর্তন করা না যায় এবং খামখেয়ালিপূর্ণভাবে কিছু না করা যায়, এই কারণেই তো আমরা উচ্চকক্ষে পিয়ার চেয়েছি। এটা একটা লজিক আছে। কিন্তু না আমি একদম স্পেসিফিক পিয়ার প্রসঙ্গে আসবো, আপনার কাছে আবারও আসবো। আমি একটু আজিজুল বারী হেলালের কথা শুনে নিই। আজিজুল বারী হেলাল, আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, সুন্দর কথা বলেছেন, যে কথাটি আমরা বলি সেটা হচ্ছে শত ফুল ফুটবে। তো শত ফুল কি আসলে ফুটছে? আমরা তো দেখছি বারবার বিভাজনই হচ্ছে এবং সেখান থেকে যে বের হয়ে সেটা ঐক্যের রাজনীতির কথা আমরা বলছি বারবার, সেটা দেখছি না। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে এখন যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের যে নিয়ে মানুষের যে আশঙ্কা, মানুষের যে সংশয় ছিল, আমরা কিন্তু সেটা অনেকটা এখন দেখছি যে কেটে গেছে। অনেক দল, সমস্ত দলই নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। এটা একটা আমাদের বড় সাকসেস। আর শত ফুল ফুটবে, শত মত প্রতিষ্ঠিত হবে, এটা আপনার পলিটিক্যাল অঙ্গনে বা যে কোনো সভা সমাবেশে আমরা এই কথা বলি, সবাই সবার মত প্রকাশ করবে,
আপনার ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন যেগুলোকে বলে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একজন ব্যক্তি ছিল, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। দেখবেন যে সকালে এক কথা বলতো, বিকালে এক কথা বলতো, আবার 2 দিন পরে তার চেঞ্জ করে দিত। কখন যে কি বলতো, ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটা যেমন স্বতঃসিদ্ধ, এরশাদ ছিল তার একটা রোল মডেল, যে রাজনীতিতে শেষ কথা বলে। এখন আমি দেখি এরশাদ নেই, কিন্তু তার সেই কথার কিছু ধারক এবং বাহক বাংলাদেশে আছে। যেমন দেখেন আমাদের শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, আপনি তার পরিচয় দিচ্ছেন যে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, বাট তার কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে, তাই না? রাজনৈতিক পরিচয় আছে। যেমন আমাদের একটা এনসিপি, একটা রাজনৈতিক সংগঠন, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে। আমরা মনে হয় এটা সবাই জানেন যে শিশির মনির জামাতের একজন নেতা, কমফোর্টেবল জোনে আছে, কিন্তু সে জামাতের প্রতিনিধিত্ব করছে এটা আপনি বলতে পারছেন না, যে তাকে আপনি সুপ্রিম কোর্টের একজন লয়ার হিসেবে প্রতিষ্ঠিত, সে লয়ার, সেটা বলছেন। এরশাদ সাহেবের এই যে কথা ঠিক থাকতো না। আমি এখন দেখি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেমন এই শিশির মনির ভাইদের দল বলছিল, শিশির মনিরদের দল, যে পিআর ছাড়া নির্বাচন হবে না, পিআর ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করব না। তা আপনি জুলাই সনদ স্বাক্ষর তো করলেনই, করলেন না? জুলাই সনদ স্বাক্ষর করলেন। এখন বলছেন যে মুরব্বীদেরকে, মানে পিতাকে ডিঙ্গিয়ে যাবেন না। পরোয়ার ভাই আমাদের খুলনার প্রোগ্রামে বলছে, আমাদের সেক্রেটারি পরোয়ার ভাই, আমাদের এলাকার বলে, আমি ভাই বলে ডাকি, আমার এলাকার উনি বড় ভাই, উনি বলছে যে মুরব্বীদের ডিঙ্গায় যাবেন না, আপনাদের জন্ম দিয়েছি আমি, তাইলে আমরা যে আগে বলতাম যে আপনার এনসিপি নিজেদের ইন্ডিপেন্ডেন্ট দল না হয়ে অন্য একজন ভাবশিষ্যে পরিণত হচ্ছে, আমরা গত কিছু রাজনীতিতে আমরা দেখেছি। পরোয়ার ভাই সেটা হাঁড়ি ভেঙে দিল, যে আসলে একটা নেক্সাস ছিল জামাত এবং এনসিপির সমস্ত অংশ না, এনসিপির কিছু অংশ, তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবির যেভাবে আপনার কেবল ফ্লেস করে বিভিন্ন সংগঠনের মধ্যে থাকতো, ঠিক একইভাবে ওদের মধ্যেও, এনসিপির মধ্যেও ছিল। সেটা পরোয়ার ভাই প্রমাণ করলো যে তোমাদের নাকি এখনো আছে, কারণ আমরা তো শুনি যে এখনো অনেক লোক এনসিপির ভিতরে রয়ে গেছে। একই জিনিস ছিল, আছে একই জিনিস, যে তাদেরকে আমি জন্ম দিয়েছি, বাপের আগে যেও না। তাইলে তো পরোয়ার ভাই, এটা আমি পলিটিক্যাল রেটরিক হিসেবেই নেব, কারণ এই উপমহাদেশের সবচেয়ে পুরনো দল কংগ্রেস, কংগ্রেসের পরে যে দলটি তৈরি হয়েছে সেটা হলো মুসলিম লীগ আর হিন্দু মহাসভা, তাই না? এরপরে নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছিল মুসলিম লীগের গর্ভ থেকে বের হয়ে এসে আওয়ামী লীগ। মুসলিম লীগ যদি বলে যে তোমাদের আমি জন্ম দিয়েছি, তোমরা আমার উপরে যেও না, এটা তো আসলে ইললজিক একটা কথাবার্তা। আবার দেখবেন 71 সালে যখন আপনার আওয়ামী লীগ থেকে বের হয়ে জাসদ একটা তৈরি হলো, তাই না? এরপরে আমাদের জন্ম হলো, তো আমরাই সবচেয়ে নবীন দল এইখানে। আর এরপরেই এর সাথে জাতীয় পার্টি। অতএব রাজনৈতিক আপনার বিভাজনগুলো, রাজনৈতিক দলগুলো এইভাবেই সৃষ্টি হয়, মতের, পথের, আদর্শের পার্থক্যের এইভাবে তৈরি হয়। সুতরাং পরোয়ার ভাই যেটা বলছে যে আমি তোমাদের জন্ম দিয়েছি, এই কথাটা বলে তিনি প্রকারান্তরে প্রমাণ করেছে যে আপনার এনসিপি ভিতরে যে ইসলামী ছাত্র শিবির বা জামাতের লোকজন গুপ্তভাবে ছিল, থাকার ফলে এই যে গত 12 মাসে আমাদের যে রাজনৈতিক বিশৃঙ্খলা, তর্ক বিতর্ক নানান রকম তৈরি হয়ে হাসিনার বয়ান কিন্তু এখন আসতে শুরু করেছে। তবে সেখান থেকে একটা আল্লাহর রহমত হয়েছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সবাই। এখন জানি না এরশাদের মতো আবার এখন আবার জামাত বলছে তারা 5 বছর 5 দফা আন্দোলন এবার মাঠে যাবে। আমি এগুলো আসলে বুঝি না যে রাজনীতি কোন ধরনের পলিটিক্স এটা। আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন, আবার 5 দফা দাবি দেন একটি মাঠেও যাবে। আমরা এমনকি আমরা শুনেছি যে স্বাক্ষর প্রত্যাহার করা হতে পারে আপনার আইনি সনদ। তার মানে কি? অফকোর্স করবেন না, এখানে এই যে পরোয়ার ভাই যেটা বললো না, দেখেন কেন করব, কোন শর্ত করবে এটা শুনবেন না। দেখেন এটা কত এনসিপি কে বলছে তোমরা বাচ্চা, আমাদের উপরে যেও না। জামাতের এই আচরণ তো আরো চাইল্ডিশ, মানে আমি চাইল্ড লাইক আর কি। এটা তো আরো আপনার শিশুতোষ কথা হয়ে গেল যে আপনি স্বাক্ষর করছেন,
আবার করছেন যে আমি 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছি, আবার করছেন আমি সরিয়ে নেব। ওই যে এরশাদ যেভাবে বাংলাদেশের রাজনীতিকে একটা মানে হাস্যকর বানিয়েছে, এখন অন্য মানে আমরা একটু স্পষ্ট করে বুঝতে চাই আসলে জামাতের অবস্থান, জামাত জুলাইয়ের সঙ্গে স্বাক্ষর করেছেন, কিন্তু আমি এই জায়গাটা আপনি দেখেন আমাকে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল দুটি সিনিয়র রাজনৈতিক দল এবং মোটামুটি বাংলাদেশের দুটি পপুলার রাজনৈতিক দল। আওয়ামী লীগ তার রাজনীতির আপনার খারাপ রাজনীতির কারণে রাজনীতি থেকে সরে গেছে। এখন জামাত বা জাতীয় পার্টি এটা ছিল দ্বিতীয় শ্রেণীর একটা, দ্বিতীয় সারির, শ্রেণী বলবো দ্বিতীয় সারির একটা রাজনীতি দল। প্রথম সারিতে এসে যেহেতু আওয়ামী লীগের বিদায় হয়েছে, আমার ধারণা ছিল এনসিপিরা ওই জায়গাটা দখল নিতে পারবে, ওই শূন্যতা পূরণ করতে হবে। কিন্তু ওই যে বললাম ভাবশিষ্যে পরিণত হয়েছিল বিধায় আজকে দ্বিতীয় সারির দল থেকে জামাত প্রথম সারিতে এসে রাজনীতির কোনো ব্যাকরণ, রাজনীতির কোনো নর্মস, রাজনীতির কোনো মানে আপনার যে সমস্ত চিরকালীন নিয়ম কানুন আছে কোনো কিছুই মানছে না। যেহেতু ওই যে দ্বিতীয় শ্রেণীর একটি দল, দ্বিতীয় সারির একটি দল প্রথম সারিতে এসে এখন যেহেতু শূন্যস্থান পেয়ে আসে, এখন রাজনীতিতে বিভিন্ন কথাবার্তা বলে। তবে আমি ধন্যবাদ জানাবো যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। আমরা শুনছি যে প্রত্যাহারও করতে পারেন, আমরা ঠিক এই জায়গাটায় ফিরবো একটা ছোট বিরতিতে থাকার জন্য। অ্যাডভোকেট শেষের মনে আমি আপনার কাছে আসছি যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু আমরা শুনলাম যে আপনারা যে কোনো মোমেন্টে আবার প্রত্যাহার করতে পারেন। তাহলে নিশ্চিত না হয়ে স্বাক্ষর কেন করলেন? কারণ এটা একটা ঐতিহাসিক ইভেন্ট ছিল, সবাই আমরা জানি যে এই দলগুলো স্বাক্ষর করবে এবং আপনারা এটাকে বাস্তবায়নের রূপ দেবেন। তো এরকম সিদ্ধান্ত কথা আমরা কেন শুনলাম? শোনেন, আমি যা বলছি এখন দায়িত্ব নিয়ে বলছি। যেদিন ঐকমত্য কমিশনের শেষ মিটিং হলো, সকলেই কোলাকুলি করে বের হয়ে আসলো, সেদিন একটা রোডম্যাপ বের হয়েছিল। রোডম্যাপটা কি ছিল জানেন? ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব আলী রিয়াজ, তিনি আমাদেরকে শেষ মুহূর্তে পড়ে শুনিয়েছিলেন যে এক্সপার্টদের সঙ্গে কথা বলে এবং উপস্থিত সকল স্টেক হোল্ডারদের কথা বলে তারা একটা লাইন ঠিক করেছেন, ইমপ্লিমেন্টেশন লাইন, মেকানিজম লাইন। কি বলেছেন? সকলে এগ্রি করেছেন যে একটা আদেশ হবে, একটা গণভোট হবে, নতুন একটা পার্লামেন্ট হবে। ওই পার্লামেন্টের দুটো দায়িত্ব থাকবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে দায়িত্ব পালন করবে আর একটা জেনারেল পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। এবং প্রথম অধিবেশনে এই সকল সংস্কারগুলো অ্যাকসেপ্ট হবে। এর মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা বিলুপ্ত হবে, জেনারেল পার্লামেন্ট হিসেবে ওই পার্লামেন্ট কন্টিনিউ করবে। এনসিপি স্বাক্ষর করতে যায়নি কেন? এনসিপি স্বাক্ষর করতে যায় নাই যে তাদের মধ্যে একটা সন্দেহ জন্ম নিয়েছে। কিসের সন্দেহ জানেন? সন্দেহ হলো এই যে আদেশটা জারি করার কথা, তারা চাইছিল যে স্বাক্ষর করার আগেই ওই আদেশের ড্রাফট তারা দেখতে চায়। কিন্তু ঐকমত্য কমিশন, এই ইনফরমেশন কোথাও পাবেন না আপনি, এই ঐকমত্য কমিশন এই ড্রাফট তাদেরকে দেখাইতে পারে নাই। ড্রাফট তারা বারবার চেয়েছে। আমরাও বলেছিলাম যে ড্রাফটটা দেখানো দরকার, কারণ যে রোডম্যাপটা ঠিক হয়েছে, স্বাক্ষর করলেন, তারপরেরটা কাজ কি? আদেশ জারি হবে। তারপরের কাজ কি? রেফারেন্ডাম হবে, গণভোট হবে। তারপরের কাজ কি? পার্লামেন্ট গঠিত হবে। এখন যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার এই প্রশ্ন এসেছে যে জুলাই ঘোষণাটা সকলকে অবহিত না করেই একটা কোঠারি থেকে ড্রাফট করে এটাকে বাস্তবে রূপান্তর করার জন্য ঘোষণা করা হয়েছে। এখানে এসে প্রশ্ন দাঁড়ালো যে কতগুলো ডিসেন্টিং দিয়ে রেখেছে বিএনপি, তারা উচ্চ কক্ষে পিআর চায় না। ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিয়েছে যে উচ্চ কক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে সাধারণ হবে, উচ্চ কক্ষে 105 সদস্য বিশিষ্ট হবে। কিন্তু বিএনপি সেখানে ডিসেন্টিং দিয়েছে যে নো, তারা উচ্চ কক্ষে পিআর চান না। বিএনপি আরেক জায়গায় ডিসেন্টিং দিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। বিএনপি আরো, এটা তো আমরা আগে থেকে শুনে আসছি যে এই জায়গাগুলোতে ঐকমত্যে পৌঁছে যায়। এই ডিসেন্টিং দেওয়ার পরে তখন এসে এনসিপি কোয়েশ্চেন তুললো যে এত বড় বড় বিষয়ে যদি ডিসেন্টিং থাকে তাহলে গণভোটে যাবে কোন সেট অফ প্রশ্ন? ডিসেন্টিং সেট নাকি এগ্রিং সেট? যদি ডিসেন্টিং সেটেই জনগণের কাছে যায় তাহলে দ্যাট উইল বি কনফিউজিং। তখন প্রশ্ন আসলো যে এত মেজর রিফর্ম থেকে যদি সরে আসতে হয়, বিএনপির ডিসেন্টিংয়ের কারণে যদি মেজর রিফর্ম থেকে সরে আসতে হয়, তাহলে এত আলোচনার কি অর্থ হইল? এত ডিসকাশনের কি মিনিং হলো? তাহলে তো তারা মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট করছে না। মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট না করে ছোট ছোট বিষয়ে আপনি 84তে অ্যাকসেপ্ট করলেন, কি হলো তাতে? গণভোটটা তো বিএনপি চায়নি। গণভোটের ব্যাপারটা এনসিপি দাবি ছিল, আপনাদের দাবি ছিল, হ্যাঁ সকলে দাবি করেছে, একমত হয়েছে। তাহলে আমি বলেছিলাম আপনাকে যে আমি একটা ক্লাসিফাইড ইনফরমেশন দিব আপনাকে, সেটা কি? তাহলে যখন প্রশ্ন আসলো যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, পরবর্তীতে আদেশ হবে, আদেশে কি লেখা থাকবে?
এটা জানতে চাইতে পারে না একটা পলিটিক্যাল পার্টি? বিএনপি জানতে চাইতে পারে, জামাত জানতে চাইতে পারে, এনসিপি জানতে চাইতে পারে। তারা ক্লিয়ার রোড ম্যাপ চেয়েছে যে আমাদেরকে আগে এখানে একটা আদেশের মধ্যে কি কি জিনিস ইনকর্পোরেটেড থাকবে, এই ইনকর্পোরেশন রোড ম্যাপটা আমাদেরকে দেখান। আমার ধারণা, এখন আমি দেখছি আগামীকালকে এই আদেশের ড্রাফট কপি নাকি আগামীকালকে ঐকমত্য কমিশন সরকারকে দেখানোর চেষ্টা করছে। যদি আগামীকালকে আদেশের ড্রাফট বের হয় এবং সেই ড্রাফটে এনসিপি খুশি হয়, সকলেই দেখেন যে সত্যিকার অর্থে ইমপ্লিমেন্টেশন মেকানিজম ইজ ক্লিয়ার, there is no bar, there is no obstruction, BNP is not creating an কিন্তু জাতীয় obstruction। ঐকমত্য কমিশন কখনোই কিন্তু বলেনি যে ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে আমরা সেটা নির্দেশ করব না। আমরা কিন্তু বরাবরই শুনে আসছি এক্সপার্টদের সাথে কথা বলে জাতীয় ঐকমত্য কমিশন এটা সামনে নিয়ে আসবে যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে এই শুনেছেন, আমি তো সন্দেহটা বলছি আপনাকে সিদ্ধান্তটা কি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কি হবে, একটা আদেশ হবে। একটা আর্গুমেন্ট সেখানে হয়েছিল যেটা কি কনস্টিটিউশনাল প্রভিশনাল কনস্টিটিউশন আদেশ হবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে। আমাদের সালাউদ্দিন ভাই সেখানে বলেছিলেন যে একটা অর্ডিন্যান্স হবে। আমরা এখানে দিনব্যাপী আর্গুমেন্ট করেছি, করে বিএনপি তার অর্ডিন্যান্সের জায়গা থেকে সরে আসছে। কনস্টিটিউশনাল আদেশ না বলে তখন প্রশ্ন হলে এটাকে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটার মধ্যে সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে। এটা যদি আগামীকালকে ঐকমত্য কমিশন দেয়, সরকারকে জমা দেয় কিংবা 2 দিনের মধ্যে জমা দেয়, আমার ধারণা এনসিপি সহ সকলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন। কিন্তু ওই সেফগার্ডটার জন্য হয়তো করেননি। ওই সেফগার্ডটা যেদিন তাদের সামনে আসবে, অতীতে যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার প্রতারিত হয়েছে বলে মনে হয়, কারণ ওই জুলাই ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি বুঝতে চাই যে আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা স্বাক্ষর করলেন, সন্দেহ নিয়ে স্বাক্ষর করলেন, ব্যাপারটা এরকম যে আপনাদের মধ্যে সংশয় ছিল তারপর আপনারা স্বাক্ষর করলেন। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়াটা তারা অবলম্বন করবেন। কিন্তু আপনি দেখবেন আশ্বস্ত করার পরও ওটা যেহেতু ছিল না, এই ক্লজটা যেহেতু ছিল না, তারপরে তাহলে আপনারা স্বাক্ষর কেন করলেন? এবং স্বাক্ষর করে এখন বলছেন আপনারা স্বাক্ষর প্রত্যাহার করতে পারেন। আমরা আশ্বস্ত হয়েছি। আপনি কি ইমপ্লিমেন্টেশন না হলে আপনি রাজি? ওকে, জুলাই সনদ যদি ইমপ্লিমেন্টেশন না আপনি রাজি হবেন? ওকে, তাহলে আপনি আশ্বস্ত হয়েছেন। এনসিপি কেন আশ্বস্ত হলো? শুনুন বিএনপি কি বলতে চায়। না না, প্রত্যাহার কেন করা হবে? বিএনপি কেন বলতে চায় প্রত্যাহারটা কেন? এখন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা তো একটা ডেড হর্স। এই ডেড হর্সে স্বাক্ষর করে আমি কি করব যদি ইমপ্লিমেন্ট না হয়? যদি এটাকে একটা আদেশ দ্বারা ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া না যাওয়া হয়, আমার তো ধরেন আপনিও হ্যাপি হবেন না, আমার তো ধরেন কেউই হ্যাপি হবে না। এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে? আদেশ দ্বারা কিভাবে ইমপ্লিমেন্ট হবে? সুনির্দিষ্ট আলোচনা হয়ে গেছে সেখানে রোডম্যাপ। কি একটা আদেশ জারি করবেন, এই আদেশের ভিতরে গণভোটের ফাউন্ডেশন থাকবে এবং কোন প্রেক্ষাপটে গণভোট হচ্ছে এটা থাকবে, এবং এই জুলাই সনদটার মেজর কনস্টিটিউশনাল রিফর্মগুলো আদেশের পার্ট। কোন প্রেক্ষাপটে গণভোট হবে? না বাস্তবায়ন হবে আপনাদের প্রস্তাবটা কি? গণভোটটা কিভাবে হবে? আমাদের প্রস্তাব না, এটা তো ঐকমত্য কমিশন আমাদেরকে রোডম্যাপ দিয়েছেন। যখন রাজি হয়ে গেল সকলেই যে গণভোটের মাধ্যমে এটাকে অ্যাকসেপ্ট করানো হবে। বিএনপি প্রথম রাজি ছিল না, পরবর্তীতে বিএনপি রাজি হয়েছে। হওয়ার ফলে সকলেই হই হই করে উঠলো যে ঠিক আছে আমরা তাহলে গণভোটের দিকে যাই। গণভোটে আপনার নোট অফ ডিসেন্ট সহ যে আপনার হ্যায়ের পক্ষে থাকবে, সেটা কি আপনি মনে করেন যে একজন ভোটারের পক্ষে, জেনারেল ভোটারের পক্ষে নোট অফ ডিসেন্ট কি? তাহলে আপনাকে এতগুলো জায়গা সব শুধু নোট অফ ডিসেন্ট না, যে প্রস্তাবগুলো হচ্ছে সব কি আসলে তাদের পক্ষে পড়া সম্ভব? তাহলে আপনাকে অন্য জায়গায় যেতে হবে। নোট অফ ডিসেন্ট মানে কি? নোট অফ ডিসেন্ট মানে হলো আমরা 4 জন এখানে আছি, 3 জন মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি, আর আমাদের 4র্থ জন বলছেন আমি এটার সঙ্গে একমত না। এটা কি ডিসিশন? নোট অফ ডিসেন্ট কোনো ডিসিশন? নোট অফ ডিসেন্ট কোনো ডিসিশন না। সেজন্য ঐকমত্য কমিশন যখন গণভোটে পাঠাবে তখন সেখানে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। যদি নোট অফ ডিসেন্ট আপনি গণভোটে পাঠান তাহলে তো ঐকমত্য কমিশন নিজেই ইনডিসিশনে ভুগবে। ওকে, তার মানে হচ্ছে এখানে বিষয় নোট অফ ডিসেন্ট দেয়া আছে, বিষয়গুলো তো ঐকমত হয়েছে না। ওকে, যে বিষয়গুলো তো ঐকমত হয়েছে শুধু সেগুলোই যাবে হ্যাঁ এর পক্ষে, আর নোট অফ ডিসেন্ট এবং ঐকমত যা কিছু নোট অফ ডিসেন্ট বারবার কনফিউজ করছেন আপনারা। আমি শুনতে চাচ্ছি, আমি যে 84টা বিষয় হয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়া এগুলো ঐকমত্য কমিশন পাঠাবে। মানুষ যদি অ্যাকসেপ্ট করবে, মানুষ যদি রিজেক্ট করে এখানে যদি নোট অফ ডিসেন্ট করে আপনি আরেকটা ক্যাটাগরি তৈরি করে দেন, তাহলে তো কোন গণভোট কি পৃথিবীতে এরকম হয় যে নোট অফ ডিসেন্টের উপর গণভোট দেন? হয়েছে পৃথিবীতে কখনো? আমি আসবো আবার আপনার কাছে। আজিল বাড়ি হেলার আপনার মন্তব্য শুনবো। সালাউদ্দিন শিফা, তাহলে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করছেন? যেটা ভাই বলেছেন, আমরা যতদূর জানি আপনাদের সাথে কথাও হয়েছে। আচ্ছা, আমরা আমাদের পলিটিক্যাল পজিশনটা বলি। আমরা সিন্স ভেরি বিগিনিং বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রথমে জারি করতে হবে, এবং যেহেতু এই সনদটা আসলে আমরা যাই সরকার প্রধান হিসেবে আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশটা জারি করবে, এবং এই আদেশের অধীনেই আপনি গণভোটের প্রভিশন আনবেন, এবং গণভোটের যে লিগ্যালিটি এবং লেজিটিমেসি উচ্চারিত হবে গণ অভ্যুত্থান থেকে, আর লিগ্যালিটিটা আসবে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ থেকে, এবং সেই আদেশের মধ্যে ইনকর্পোরেটেড থাকবে আগামী যে সংসদ নির্বাচনটা হতে যাচ্ছে, এবং সেটা যে একটা কনস্টিটিউয়েন্ট রোল থাকবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, সেটাও কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উল্লেখ থাকতে হবে, এবং সেই টেক্সটটা খসড়াটা
জাতির সামনে উন্মোচিত করতে হবে। আপনি যদি এই জিনিসটা মানতে পারে, সরকার যদি জিনিসটা আমাদেরকে দেখাইতে পারে, দেন আমরা হচ্ছে কি জুলাই সনদে আমরা স্বাক্ষর করব। আদারওয়াইজ এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি থাকবে না। ইতিপূর্বে আমরা বেসিক স্ট্রাকচার সহ আরো অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলেছি, যেগুলো বাকি কথাগুলো আমার মনে হয় আমরা জানি। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমি আজিজুল বারী হেলাল আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন এখন পুরো বিষয়টা? সমস্ত কথা শুনে আমার কাছে একটা গ্লুমি মনে হচ্ছে, মানে একটা অবস্কিউর একটা বিষয়। হ্যাঁ, এই বিষয়ে আমি আলোচনা না করে আমি শুধু বলতে চাচ্ছি যে অন্তত দেখেন আপনি যে জুলাই সনদটা কি, এটা তো আমি দেখলাম যে কিভাবে আপনি ক্ষমতাটা এনজয় করবেন মানে আফটার দ্য ইলেকশন, এবং আপনার কেন আপনি এই অভ্যুত্থানটা করলেন তার একটা পটভূমি। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় যে প্রয়োজন, যেটার জন্য আমাদের দেশে কয়েকবার গণ অভ্যুত্থান হয়ে গেছে, সুষ্ঠু নির্বাচনে হয় না। এই সুষ্ঠু নির্বাচনের কথা কিন্তু জুলাই সনদের নেই। আমি জুলাই সনদের কোনো অনুচ্ছেদেই সুষ্ঠু নির্বাচন, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এটা নেই। ক্ষমতায় কিভাবে এনজয় করতে ওইটা আছে, আর এই পটভূমিতে তো আছে। তা আমি মনে করি যে এই যে আপনার জুলাই সনদ এমন কোনো ম্যাগনা কার্টা না যে এইটা ইমপ্লিমেন্ট করা বা এইটার জন্য দেশ একদম ভালো হয়ে যাবে, আপনার দেশ অথবা দেশ রসাতলে যাবে, তা না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মতো অনেক রাজনীতিবিদ মনে করে যে জুলাই সনদ নিয়ে এত বিতর্ক না করে জুলাই সনদে যা যা আছে সব আপনি আলোচনা করতে পারেন। সুষ্ঠু নির্বাচন কিভাবে প্রত্যেক 5 বছর হতে পারে, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আজকে যেমন আমাদের দল প্রধান উপদেষ্টা দেখা করে বলেছে যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে প্রশাসনে এখন আপনার অসমতল অবস্থা রয়েছে, পুলিশে অসমতল অবস্থা রয়েছে, সেই সব জায়গা যেন আপনার ঠিক মতো আপনার নিউট্রাল ভূমিকা রাখে। আমরা এই আলোচনা যত বেশি করব তত মনে করেন বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি হবে। এই সমস্ত আলোচনা আমি দেখলাম, এগুলো সব পাওয়ার এনজয় করার আলোচনা। আপনি দেখেন পাওয়ার কিভাবে এনজয় করতে হবে, এবং সেই পিয়ারের দাবিও যে পাওয়ারের জন্য সে কথাটাও নাহিদ ইসলাম বলেছেন। এবং এখানে আমি প্রশ্ন করতেই হবে যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন, করার পরেও আপনাদের পিয়ারের দাবিতে আন্দোলন, ঠিক ব্যাপারটা শুনিনি আমি। দেখেন আপনি এই যে একটা বাইনারি সিস্টেমে দাঁড় করাচ্ছেন যে জুলাই সনদে স্বাক্ষর আর পিয়ার মনে হয় দুই মুড়ির দুই জিনিস, না, কারণ আপনারা সনদেই তো পিয়ার চেয়েছিলেন। থেকে আসে। শুনেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব কি? ঐকমত্য কমিশনের প্রস্তাব হলো একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চ কক্ষে পিয়ার হবে, ভোটের পিয়ার হবে, আসনের পিয়ার না, আর নিম্ন কক্ষ হবে পাস দ্য পোস্ট, এই সিস্টেমে হবে ঐকমত্য কমিশন। এটার উপর আলোচনা হলো বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, কিন্তু তারা উচ্চ কক্ষে পিয়ার চায় না, দিলেন একটা নোট অফ ডিসেন্ট। এখন বলেন তো দেখি, তাহলে উচ্চ কক্ষ করার অর্থ কি? উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে গঠিত না হয়, পিপলস রিপ্রেজেন্টেটিভ না থাকে, এই জিনিসটা যখন আমরা আর্গু করছি, আপনারা বলছেন আমরা ক্ষমতা এনজয় করার জন্য, আপনারা যে আন্দোলন করছেন, তার মানে কি আপনারা এই আন্দোলনটা কেন করছেন? জুলাই সনদ তো কি হবে, পিআর পদ্ধতি থাকবে কি না, আগামী নির্বাচন কিভাবে হয়, মোটামুটি এটা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? আপনি বলেন, আপনি জুলাই সনদ থেকে উচ্চকক্ষে কি হবে কি বুঝতে পারলেন? না ঠিক আছে, অন্তত নিম্নকক্ষে পিআর নিম্নকক্ষে আছে, এটাই তো মুশকিল, এটাই তো মুশকিল। জুলাই সনদে আমরা তো পার্টিসিপেন্ট ছিলাম। জুলাই সনদে যখন আইনসভা গঠনের ব্যাপারে প্রশ্ন আসলো যে আইনসভাটার এক কক্ষ বিশিষ্ট হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট হবে, উচ্চ কক্ষটা গঠিত হবে, 29টা দল একমত পোষণ করলো, উচ্চ কক্ষ গঠিত হবে পিআর সিস্টেমে, এক্সেপ্ট বিএনপি। আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, নোট অফ ডিসেন্ট দিয়ে দিল। তাহলে এখন কি আগামী যে আমাদের নির্বাচনের পরে যে সংসদ গঠিত হবে, এটা কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে না? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তো অবশ্যই থাকবে। সেখানে আপনার পার্লামেন্টে, আমি তো বলছি আপনাকে ক্লাসিফাইড ইনফরমেশন থাকবে, তো নির্বাচনী ম্যানিফেস্টো আমরা থাকবে যে উচ্চ কক্ষে আমরা ফার্স্ট পাস দিয়ে পোস্ট করব, মানে ওই সংখ্যানুপাতে। এটাই তো জিতি, তাহলে নিম্নকক্ষের পিআরও তো আপনাদের আন্দোলনের দাবি, কিন্তু সংস্কারে তো নিম্নকক্ষের আলোচনাই ছিল না। দেখেন এখানে বিতর্ক কোথায়? বিএনপি সব সময় ঠেলে দিচ্ছে যে এইগুলো নেক্সট পার্লামেন্ট ডিসাইড করবে। আমরা বলছি একটা আদেশ হবে, আদেশের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট আদেশ হলো, অধ্যাদেশ হলো, আপনার পার্লামেন্ট লাগবে, অধ্যাদেশ না আদেশ। এটা তো এটাই তো আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ। এটার জন্য তো কনস্টিটিউশনাল লয়ার লাগবে টু ডিসকাস দিস ইস্যু। না, কিন্তু তারপরও না, এখানে আপনাকে তারপর পার্লামেন্টে যেতেই হবে। আপনি যে আদেশ জারি করেন না কেন, পার্লামেন্টের জারি করা যায়, কি করা যায় জানেন? এখন দেয়ার নিড, এইজন্য তো এক্সপার্টস কমিটি দরকার। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, এখন দেখেন যে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে, কেন মার্শাল ল প্রক্লামেশনের মধ্য দিয়ে আমাদের ভাইরা সংগঠন করেন নাই?
সবকিছুই সংবিধানে পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে রেটিফাই করতে হয়েছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখছি যে সব বিষয় তো আপনাদের এক হচ্ছে যায় কিনা, অবশ্যই আদেশ আইন করা যায়, অবশ্যই করা যায়। আমার তো মনে হয় করা যায় না। আমি কালকে অবশ্যই করা যায়। আওয়ামী লীগের বক্তব্য শুনছি, উনি একজন বড় এক্সপার্ট কিন্তু এই ব্যাপারে। স্বাধীন মালিক সাহেব না, উনার বক্তব্য আমরাও শুনেছি এবং শুনে আমরা বেশ মর্মাহত হয়েছি। উনি বাংলাদেশের কনস্টিটিউশনাল লয়ার এক্সপার্ট। সালেউদ্দিন মোটামুটি সব জায়গায় আপনাদের এখানে এনসিপিতে আমি সালেউদ্দিন শিফাতের কথা শুনবো, আপনার কথাই শুনবো। আমি প্রশ্নটা রেখে দিই আপনার কাছে। অনেকেই যেটা বলছেন যে যেটা প্রথমে আমি বলেছি যে জামাতের সহযোগিতা ছিল, শিবিরের সহযোগিতা ছিল আপনাদের দল শুরুতে, সেটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার, আপনাদের এখানে শিবিরের অনেক রোকন এখনো রয়ে গেছে, এরকম অনেকে বলে, এবং সাথী রয়ে গেছে এরকমটা অনেকে বলে। তো সেক্ষেত্রে জামাতের রোকন এবং শিবিরের সাথী রয়ে গেছে এরকমটা বলে। আর একটি প্রশ্ন আমি আপনার কাছে, এখনো যখন আমরা কথা বলছি আমরা কিন্তু দেখছি আপনারা মোটামুটি অনেক বিষয়ে একমত হচ্ছেন, কিন্তু শারমিন বললেন যে জামাত এবং আওয়ামী লীগ ঠিক মুদ্রার এপিট আর ওপিট। একটু খুলে বলেন আমাকে কোন জায়গায়। ফার্স্ট অফ অল সংস্কার ইস্যুতে শুধু জামাতে ইসলাম না, আরো অনেক রাজনৈতিক দলের সাথে যারা হয়তো বাম আইডেন্টিটি নিয়ে এই মোটামুটি পলিটিক্যাল স্পেকট্রামে পরিচিত, তাদের সাথেও আমাদের এগ্রিমেন্ট হয়েছে। আমরা তাদের মতোই হয়তো কথা বলেছি বা তারাও আমাদের সুরেই কথা বলেছে। ইট ডাজেন্ট মিন যে এই রাজনৈতিক দলটা এই পলিটিক্যাল যে আইডেন্টিটি বা আইডিওলজি তাদেরকে সাবস্ক্রাইব করে। সিম্পলি আপনি সংস্কার ইস্যুতে কে কতটুকু সংস্কার চাচ্ছে, কে কতটুকু সাবস্ট্যান্টিভ সংস্কার চাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। এটার জন্য পলিটিক্যাল ইডিওলজিকে সাবস্ক্রাইব করতে হবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখন আসেন, আমি এই যে ভাই আজিল ভাই হেলা ভাই বললেন যে নির্বাচন কেন সুষ্ঠু হচ্ছে না বা সেটা নিয়ে কেন জুলাই সনদে কথা নাই। আমি দেখি যে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা যায় এবং বাংলাদেশকে কিভাবে সুন্দর গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে জুলাই সনদে প্রচুর অনেকগুলো লেখাজোখা আছে, আর্টিকেল আছে। যেমন ফার্স্ট অফ অল এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, যেমন নির্বাচন কমিশন এবং হচ্ছে কি আপনার ধরেন মানবাধিকার কমিশনের নিয়োগ, এগুলোতে আমরা বলেছি যে এগুলোর যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে স্বচ্ছ এবং ফেয়ার করার জন্য কনস্টিটিউশন কাউন্সিলের কথা বলেছে যে তারা এটা নিয়োগটা দিবে। কিন্তু বিএনপি সেখানেও কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা না এটার মাধ্যমে তো আপনি নির্বাচন কমিশন একদম বিখ্যাত লোক বসে সুষ্ঠু নির্বাচন হবে না, মানবাধিকার কমিশন তো না, নির্বাচন কমিশন। ধরেন আপনি নির্বাচন কমিশনে তুমি মনে করো সুয়াজ নিগারের মতো শক্তিশালী লোককে বসালে, তার মানে কি সুষ্ঠু নির্বাচন হয়ে গেল? শক্তি লোককে বসার কথা না। আপনি ধরেন আমি বলছি, আমাকে বলতে দেন, আপনি নির্বাচন কমিশনে যদি পার্টিজান লোক বসান, যেটা ওই বর্তমান 2022 সালের যে আইনটা আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, যেটার সার্চ কমিটি দিয়ে আপনি আপনার পার্টিজান লোকটাকেই ধরে নির্বাচন কমিশনার বানাই দিলেন, তাইলে তো নির্বাচন কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন, ফেয়ার নির্বাচন হওয়ার যে আশা সেটা তো সুদূর পরা হতো। ফলে এই জায়গা থেকে আমরা বলেছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন সহ অন্যান্য যেমন দুর্নীতি দমন কমিশন, এগুলোর নিয়োগ প্রক্রিয়া যদি আপনি স্বচ্ছ করতে পারেন, তাইলে একটা সরকারি দল এসে সে যা ইচ্ছা তাই করতে পারবে না। এই একটা আমি ঠিক বুঝতে পারলাম না যে এখন এনসিসির প্রসঙ্গটা কেন নিয়ে আসছেন। আমার প্রশ্নের উত্তর একটু আমি আপনার কাছে চাই যে আপনারা এই আওয়ামী লীগের সাথে জামাতকে কেন তুলনা করেন? আমি সেটা শুনতে চাই। আমি 2 মিনিট আমি আমি আনসার দিচ্ছি ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি তো আইডেন্টিটি নিয়ে কোশ্চেন করছেন, তো আমি আইডেন্টিটিটা আমি আপনাকে ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল বিএনপির একটা স্টাবর্ন রোল আছে, এটা একদম পরিষ্কার। ঐক্যমত কমিশনে বিএনপির স্টাবর্ন রোল আছে যে আমরা আপার হাউসে পিআর চাই না। আপার হাউসে যদি আপনি পিআরই না চান, তাহলে আপার হাউসেরই দরকারটা কি? তাহলে আমি সরকারের টাকায় কেন আমি আরো রাষ্ট্রের টাকায় কেন আমি আরো 100 জন এমপি পাবো? আমরা বলেন এটা কোনো পয়েন্ট নাই। সো বিএনপির একটা স্টাবর্ন রোল আছে ঐক্যমত কমিশনে, এবং সেকেন্ডলি আমার তো আইডেন্টিটিটা ক্লিয়ার করতে দেন। সেকেন্ডলি জামাতের আছে একটা ডিসেপটিভ রোল। সরি টু সে, ডিসেপটিভ রোলটা কিরকম? যে ধরেন আপনি বলছেন যে এই যখন আমি আপার হাউসের পিয়ারের কথা বলছি, সেখানে লোয়ার হাউসের যে পিয়ার, যেটা আসলে একটা টেকনিক্যাল ইস্যু, সেটা এখানে প্রধানতম করা হয়েছে, প্রাইম এজেন্ডা বানানো হয়েছে। ফলে যেটা হয়েছে বিএনপিও তখন একটা স্টাবর্ন ভূমিকা নিতে বাধ্য হয়েছে যে তাইলে আমরা উচ্চকক্ষীয় পিয়ার চাই না। তো এই যে স্টাবর্ন রোল এবং ডিসেপটিভ রোল, এটার মধ্য থেকে আমরা একটা প্র্যাগমেটিক রোল বলছি। আমরা বলছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই, নিম্নকক্ষে পিয়ার চাই না। আপনি যদি আইডেন্টিটি কোয়েশ্চেন করলেন, সেখানে বললাম। আবার দেখেন এই যে জামায়াত এবং বিএনপি ওই রাজবাড়িতে মাজার ভাঙার ক্ষেত্রে দেখলাম যে ওইখানে যে কমিটিটা ছিল ঐক্যমত্যের কমিটি, সেখানে জামাত এবং বিএনপি দুইজনেরই লোক ছিল এবং দুই দলের লোক মিলাই ওই যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় একসাথে ছিল। না আমাকে শেষ করতে দেন। আবার জয়নাল আবেদিন ফারুক সাহেব কালকে বোধহয় বলছেন যে জামাত বিএনপি ভাই ভাই আর রক্ত ছড়ানোর কোনো মানে নাই, এ ধরনের কথাবার্তাও বলছেন। সো এখানে হিসাব করলে কি আইডেন্টিটি ওই যে পলিটিক্যাল বাংলাদেশে একদম তৃণমূলে যদি যান, তখন দেখবেন যে কখন এটা ওভারল্যাপও করে।
সুতরাং আপনি কোনো একটা নির্দিষ্ট পার্টির যদি আইডিওলজি, নির্দিষ্ট পার্টির যদি ভিশন যদি আপনি ক্লিয়ার হইতে চান, তারা কি বক্তব্য দেয় সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সিন্স ভেরি বিগিনিং আমরা 1972 সালে কনস্টিটিউশনের বিরোধিতা করছি এবং আমরা বলছি 72 বন্দোবস্ত মাস্ট বি রিপিল। এবং শুধু এটা না, আমরা যেখানে জামাত বলছে ওয়েলফেয়ার পলিটিক্স, সেখানে আমরা সিভিলাইজেশন স্টেট পলিটিক্সের কথা যেতে হচ্ছে। আমি খুব ছোট অল্প সময়ের মধ্যে আসছেন, তিনি বলেছেন আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনোই তাদের দুশমন ছিল না। অ্যাডভোকেট শিশির মনির, আপনারা কি জামাতকে এখন আওয়ামী লীগের ভোটের জন্য এসব মন্তব্য করছে, নাকি আসলেই আওয়ামী লীগ তাদের দুশমন না? আওয়ামী লীগ আমলে যদি আপনি নির্যাতনের মাত্রা, নিপীড়নের মাত্রা দেখেন, তাহলে জামাত ইসলামীকে প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে। আমি একমাত্র ক্যাটাগরির কথা বলছি না, প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে। জামাত ইসলামী তার অর্গানাইজেশনকে, তার দি দেন এফিশিয়েন্ট লিডারশিপকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে। তো এর চাইতে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তো জামাত ইসলামীর প্রতি শুধুমাত্র এতটুকুতেই ক্ষান্ত হয় নাই, একেবারে শেষ দিন এসে নিষিদ্ধ পর্যন্ত করেছে। ক্ষমতা ছাড়ার একেবারে কিনারে, খাদের কিনারে এসেও তারা নিষিদ্ধ করেছে, যদিও এগুলো পরবর্তীতে তারপরেও তাদের নেতাকর্মীদের আপনারা পাশে চাইছেন কেন? এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যখন দেশ শাসন করেছে, তখন আওয়ামী লীগের ভিতরে আওয়ামী ডিফারেন্ট ক্লাসের তৈরি হয়েছে। এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, এক শ্রেণীর ক্লাস তৈরি হয়েছে যারা টাকার পাহাড় গড়ে বিদেশে পাচার করেছে। ওখানে আপনি সাধারণ মানুষও দেখতে পাবেন যারা টাকা পয়সার কাছে আসে নাই, এরকম লোকও দেখতে পাবেন। আবার এরকম লোকও দেখতে, আমি এখন গ্রামে গিয়ে যেটা দেখি, এরকম লোকও দেখতে পাবেন যে একেবারে খেটে খাওয়া কৃষক, হয়তো বংশ পরম্পরায় আওয়ামী লীগকে সাপোর্ট করে, গ্রামে বসবাস করে, সে এরকম দুর্নীতি, এরকম ক্ষমতা প্রয়োগ, তারপরে রাষ্ট্রের উপরে এরকম বড় ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কাউকে মারা, এই রাস্তা সে অবলম্বন করে নাই। এখন প্রশ্ন আসলো, জামাত ইসলামী এত বড় একটা ভিকটিম, এই সার্কামস্টেন্সেসের ভিকটিম, 15 বছরের ভিকটিম, গ্র্যাজুয়াল ভিকটিম। এই জামাত ইসলামী বাংলাদেশে এখনকার সিচুয়েশনে কোথাও তো কোনো রেভেঞ্জ নিতে যায় নাই, প্রতিশোধ নিতে যায় না। জামাত ইসলামী কি বলেছে তাহলে? জামাত ইসলামী বলেছে এগুলো হলো আইনি ব্যাপার। না, শুধু রিভেঞ্জ না, আমরা যে মামলাগুলো দেখছি সেই মামলাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে, বিভিন্ন জেলা উপজেলা থানাতে যে মামলাগুলো দেখছি। এবং অনেকে বলেই থাকে যে আওয়ামী লীগের ভোট তো বিএনপি পাবেই না, কারণ বিএনপির লোকজন যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে, জামাত এভাবে মামলা করেনি। এটা কি ভোটের অঙ্ক মাথায় রেখে মামলা করেনি নাকি অন্য? না, দেখেন, জামাত ইসলামী এসেই কি ঘোষণা দিয়েছে যে আইনকে আমরা কখনো নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি তার ব্যবস্থা নিবে। কোনো পার্টিকুলার ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তে অপরাধের ব্যাপারে আইন এবং আদালত তার বিচার করবে। কিন্তু আপনার সাথে যদি দেখেন ব্যক্তিগত পর্যায়ে, আপনি তো তখন মামলা করতে পারেন। আমাকে শেষ করতে দেন। আরেকটা বলা হয়েছে, ব্যক্তিগতভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, যে আগের সিস্টেমের কারণে আইনের কাছে যেতে পারেন নাই, তিনি আইনের কাছে যাবেন। কিন্তু আমভাবে, ঢালাওভাবে যাকে ইচ্ছা তাকে আসামি করে মামলা মোকদ্দমা করা বাংলাদেশের সরকারও এটাকে ইন্সপায়ার করে নাই, আমরাও ইন্সপায়ার করিনি। কারণ আমরা দেখেছি বিগত 15 বছরে 16 বছরে গায়েবী মামলা বলতে কি বুঝে, এটা আমরা দেখেছি না? দেখেছি। আবার আপনি মনে করছেন এখন গায়েবী মামলা হচ্ছে? এখনো কিছু গায়েবী মামলা হয়েছে, যে গায়েবী মামলার বিরুদ্ধে সিআরপিসি সংশোধন হয়েছে। এখন সরকার বলেছে যে এই ধরনের ভুতুরে মামলাকে সরকারও কিন্তু জায়গা দেয় নাই। তো জামাত ইসলামী কি পলিসি নিয়েছে সেখানে? অবশ্যই যে ক্রাইম করেছে হি মাস্ট বি ট্রাইড। এটা করাপশন হোক, মার্ডার হোক, এক্সটারমিনেশন হোক, হিউম্যান রাইটসের ভায়োলেশন হোক, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হোক, জেনোসাইড হোক, দে মাস্ট বি ট্রাইড। কিন্তু আমরা একই সাথে এটাও মনে করি কোন ইনোসেন্ট লোককে, ওটা তো আমি বলিনি, এটা আপনার কথা, কোন ইনোসেন্ট লোককে তো আপনি কখনোই অযথা হ্যারেস করতে পারবেন। আমরা দেখি নাই ইনোসেন্ট লোক আমরা হ্যারেস হইনি, ইনোসেন্ট লোকরা হ্যারেস হয় না। এদিকে ইনোসেন্ট হিসেবে হ্যারেস হলে কি দেখা যায়, কি বোঝা যায়? তার ফিলিংস বিএনপির আছে, আমাদেরও আছে, সকলেরই আছে। আমি এই প্রশ্নটার উত্তর আজিলবাড়ি হেলাল আপনার কাছেও আমি শুনতে চাই যে এটা কি আসলে আওয়ামী লীগের যারা ভোটার আছে, মানে আওয়ামী লীগের ভোটার্সরা কি এখন ট্রাম্প কার্ড হয়ে গেছে কিনা? দলের নেতারা কি সেই ভোটারদের নেওয়ার জন্য এই কথাগুলো বলছে, এবং সেই জায়গায় কি আপনারাও সেই লড়াই আছেন কিনা, সেই প্রশ্নটার উত্তর আপনার কাছে শুনবো। কিন্তু আমার জানাতে হচ্ছে টেলিভিশনের দর্শকদেরকে যে আমরা টেলিভিশন পর্দা থেকে বিদায় নিচ্ছি, তবে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো, আমাদের ফেসবুক পেজে, টাইমলাইন বাংলাদেশ ফেসবুক পেজে, এবং জিটিভির ইউটিউবে আপনি আমাদের অনুষ্ঠানে দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের, আমাদের সাথে টেলিভিশনের পর্দায় যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজিলবাড়ি হেলাল, আমি আপনার স্টাবন রোল বিএনপির, জামাতের ডিসেপটিভ রোল আর তাদের প্র্যাগমেটিক রোল, এই
ডিসেপটিভ রোলটা নিয়ে আমি কথা বলছি। জামাতে ইসলাম বাংলাদেশ আপনার টেলিভিশন টক শোতে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, কিন্তু প্রান্তিক লেভেলে আপনার আওয়ামী লীগের ভোটটাকে আকর্ষণ করবার জন্য বিরাট দোকান খুলে বসছে। আমি এটা একটু বলি, দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের যে সম্মেলনগুলো হয়, আমরা ওপেন দ্বিবার্ষিক সম্মেলন করি, ভোটের মাধ্যমে করি, সিলেকশনের মধ্যে, কিন্তু দেখবেন যে জামাতে ইসলামের আপনার এই সম্মেলনগুলো মানে নেতা নির্বাচনের যে সম্মেলন, এটা কিন্তু অন্ধকার রাত্রে ঘরের মধ্যে একা একা করে বলে যে অমুক জেলার এই কমিটি, অমুক থানার এই কমিটি, এবং এইটা হলো তাদের নিজস্ব ব্যাপার। আর এবার করছে কি, তারা আওয়ামী লীগকে আকর্ষণ করার জন্য সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিচ্ছে। একটা সদস্য ফর্ম ধরা দিছে, সেখানে আওয়ামী লীগ না জামাত না বিএনপি না জাতীয় পার্টি, চোর না বাটপার, কোনো সমস্যা নেই, সব তাদের মেম্বার হয়ে যাচ্ছে। এটা হলো ভোট, এই যে বললাম ডিসেপটিভ রোল, ভোট আকর্ষণ করার জন্য। এবং বলা হচ্ছে যে তোমাদের নিরাপত্তা কিন্তু আমরাই, তোমাদের নামে আমরা কোনো মামলা দেইনি, তোমাদের নামে বিএনপি মামলা দিচ্ছে। অতএব এখন আওয়ামী লীগের যারা আপনার একটু সন্ত্রাসী টাইপের লোক, তারা তো এলাকা ছাড়া পুলিশের ভয়ে, জামাত তাদেরকে তাদের দলের মেম্বার বানিয়ে বলতেছে যে এরা হলো আমাদের দলের মেম্বার, অতএব এরা আপনার এখন হালাল। এই যে মানে এই ডিসেপটিভ রোলটা, জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা কিন্তু এই 5ই আগস্টের পরে ভোটের আকর্ষণের জন্য শুধু তা নয়, এদের সাথে সখ্যতা কিন্তু সেই 86 থেকে জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা 96-এ একবার দেখেছি, তাই না? সুতরাং আমি এই যে ওনাদের বলবো যে ওনারা টেলিভিশনে এসে বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু প্রান্তিক লেভেলে আওয়ামী লীগের কর্মীদেরকে অ্যাট্রাকশন করার জন্য যে শিশির মনির বলল যে কম অপরাধ, সে ইনোসেন্ট, সে হয়তো তার বংশ পরম্পরা আওয়ামী লীগ করে, তাই না, এইসব কথা বলছে। আমরাও কিন্তু এইটা একমত যে একমত যে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন থেকে বন্ধ রাখতে চান বা বিচার করতে চান, সেটা তাদের যে সমস্ত ইন্ডিভিজুয়াল অন্যায় করেছে, দল হিসেবে যে অন্যায় করেছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে। আমরা কিন্তু সম্প্রতি দেখছি যে মাঝে মধ্যেই আওয়ামী লীগের যে সব মিছিল হচ্ছে, ঝটিকা মিছিল, এটা আমরা দেখেছি। দেখলাম যে এর মাঝেও মিছিল থেকে গ্রেফতার করেছে 131 জনকে। তারপরে এই ধরনের মিছিল তো মাঝে মধ্যে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মিছিল তারা কোশ্চেন নিষিদ্ধ থাকার পরও এই অভয়টা আসলে কেন পাচ্ছে, কোথা থেকে আসছে? এটা অনেকগুলো কারণ আছে, বিশেষত মিডিয়াতে মিডিয়া এস্টাবলিশমেন্ট অনেক বেশি দায়ী। মিডিয়াতে এখন পর্যন্ত আওয়ামী লীগের ন্যারেটিভ প্রিচাররা উইদাউট এনি রিমোর্স, উইদাউট এনি রিপেন্টেন্স, তারা যেভাবে এখন আওয়ামী লীগের বয়ান ছেড়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আপনি দেখতে পাই যে তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করছে, এবং তারা দেখা যাচ্ছে যে বারবার স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এই ইস্যুগুলোকে এনে তারা বুঝাতে চাচ্ছে যে এখন আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রাসঙ্গিক। অথচ আমরা দেখতে পাই, এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কথা বলছিলেন তো কিছুক্ষণ আগে, তো অনেক মানবাধিকার সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি তারা এই রোলগুলো পালন করছে, সিভিল সোসাইটি বেশি এই রোলগুলো পালন করছে। অথচ যদি আপনার যুদ্ধ অবস্থা ব্যতীত কোথাও এরকম নজির নাই যে এরকম প্রায় 1,500 বা 2,000 মানুষকে হত্যা করার নজির এরকম মাইন্ড রাষ্ট্রীয় মদদে। তো আমি বারবার হিটলারের উদাহরণটা দিই যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যদি বলে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে হবে, তাহলে তাদেরকে আগে হিটলারের পক্ষে সম্মতি উৎপাদন করতে হবে। তার আগে হিটলারের পক্ষে সম্মতি উৎপাদন করুক, একটা জার্মান ফ্যাসিবাদী তার পক্ষে সম্মতি উৎপাদন করুক, বা মুসলিনের পক্ষে সম্মতি উৎপাদন করুক, তারপর আমরা চিন্তা করবো আওয়ামী লীগরা আমরা নর্মালাইজ করতে পারি কিনা। এক। আর 2 নাম্বার, আমি একটু জবাব দিতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে ভাই বললেন যে ভাবশিষ্যের যে আলাপ আলোচনা, দেখেন আমাদেরকে অনেকে অনেক রকম বলে ভাবশিষ্য বলে প্রচারণা করতে চায়। এটা আসলে ফ্রেমিং এর প্রবলেম। আমাদেরকে কেউ বলতো, আমাদের কথাবার্তা শুনে বললো আচ্ছা এরা বোধহয় ফরহাদ মোজারের ভাবশিষ্য। কখনো কখনো আমরা যখন রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের কথাবার্তা বলতাম, তখন কেউ বলতো আচ্ছা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যেহেতু কেউ আসছে, সুতরাং এরা বোধহয় ওদের দ্বারা প্রভাবিত। আবার ধরেন জামাত শিবিরের কেউ সাবেক ধরেন শিবির নেতা, সে আসছে এখানে বলতো আচ্ছা তার মানে নিশ্চয়ই জামাত শিবিরের ভাবশিষ্য। এগুলা অলওয়েজ ফ্রেমিং এর ইস্যু। মানে তরুণদের যে একটা নতুন চিন্তা থাকতে পারে, তরুণদের যে একটা আলাদা আইডিওলজি থাকতে পারে, এবং কিছু মানুষ বা কিছু বর্গের লোকজন একসাথে বসে যে একটা সম্মিলিত কনফ্লুয়েন্সে আসতে পারে, এই চিন্তাটা, এই ফ্রেমিংটা
আমাদের কেন জানি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আমরা মানে এই সহনশীলতার জায়গাটা আমরা পাই না। আদর্শের কথা বললেন, আদর্শের জায়গা থেকে জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা করতে চায় একটা ইসলামিক স্টেট, আর বিএনপির পক্ষ থেকে তারা চায় যে বাংলাদেশের নাগরিকদের অধিকার দিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট এটা প্রতিষ্ঠা করবে তারা। সেই জায়গায় আমরা আমাদের ভিশনটা বারবার আমরা পরিষ্কার করছি যে আমরা একটা সিভিলাইজেশনাল স্টেট চাই, যেখানে একটা কনফ্লুয়েন্স অফ কালচার হবে, কনফ্লুয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ হবে, কনফ্লুয়েন্স অফ মতাদর্শ হবে। তো আমরা একটা পোস্ট ইডিওলজির কথা আমরা চিন্তা ভাবনা করছি। ফলে আমাদের যে আদর্শ নাই ব্যাপারটা এরকম না, কিন্তু যেই আমরা আদর্শের বা ভিশনের কথা বলি তখন বলে আচ্ছা এ তো ফরহাদ মজর ভাব শিষ্য, এ তো অমুকের ভাব শিষ্য, এটা মানতে হবে, এটা হজম করতে আর হবে। বাপের কথা, হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা, আমাদের শেষ করে দিতে হবে। বাপের কথা যেহেতু আসছে, যেহেতু এই পুরো প্রোগ্রামটা সব বাপকে নিয়ে, গণ অভ্যুত্থান আমাদের বাপ, পিপলস আপরাইজিং হচ্ছে আমাদের বাপ, আর বাকি সব আলাপ এখানে শেষ, বাকি সব আলাপ মাপ, গণ অভ্যুত্থানই আমাদের বাপ। তো আপনারা সেটা বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় যারা আপনাদের নেতৃত্ব মেনেছিল তাদের গণ অভ্যুত্থানের পর ভুলে গেছে, তার মানে আপনারা কি আশা করছেন যে এখন নেতৃত্ব মানবে? বিএনপি জামাত উভয়ের ক্ষেত্রে, বিএনপি জামাত উভয়ের আচ্ছা, ক্ষেত্রে সব আমি একটু সংক্ষেপে শুনতে চাই শিশির মনি আপনার কাছ থেকে। আপনি জানেন যে 6টি আন্তর্জাতিক সংগঠন চিঠি দিয়েছে, সেখানে গুম খুনের বিচার নিশ্চিত করার কথা যেমন বলেছে, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, যেটা একটু আগে শেফাতে একটু টাচ দিল। আপনার মন্তব্য শুনতে চাই সেক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত? এটা দুটো পার্ট আছে বিবৃতিটার। একটা পার্ট আছে গুম খুনের বিচার, এটা উল্লেখ করলাম আমি, হ্যাঁ, এবং গুম খুনের বিচার কিন্তু তোমাদের ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এখন গুম খুনের বিচার কি ব্যক্তির নাকি দল হিসেবেও বিচার? খুব সাংঘাতিক প্রশ্ন। দল হিসেবে দেখবেন একটা কমপ্লেইন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে, ইনভেস্টিগেটরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেখানে দল হিসেবে বিচারের জন্য সেখানে একটা ইনভেস্টিগেশন প্রক্রিয়া আন্ডারওয়ে। আর ব্যক্তি হিসেবে যে বিচার তার মধ্যে সবচেয়ে অ্যাডভান্স হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বিচার, আর্গুমেন্ট প্রায় শেষের দিকে, আগামীকালকেই হয়তো আর্গুমেন্ট শেষ হয়ে যাবে অথবা ডে আফটার টুমরো। ফলে এই যে বিচার প্রক্রিয়ার মধ্যে একটা কথা এখানে রেস করেছে তারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা, এটা আরেকটাকে তারা আলাদা করে এখানে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয়েছে কিনা। ফলে আমি দেখছি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো প্রচেষ্টাই শুরু হয়েছে, একটা ব্যক্তিগত আর একটা হলো দলগত। ফলে আমি মনে করি এই বিচারিক প্রক্রিয়াটাই দিস ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল, সাস্টেইনেবল এবং তাহলে কি সরকার আসলে এই যে দুটো এখানে আহ্বান আছে, আসলে দুটো আহ্বানেই কি সাড়া দেবে নাকি একটিতে সাড়া দেবে আরেকটির জন্য অপেক্ষা থাকবে? না, দুটো জিনিস কিন্তু এখানে আছে। আপনি যদি দল হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হয় তাহলে আপনি ব্যান আপলিপ করবেন কি করে? তখন তো এখন তো শুরু হয়নি দল হিসেবে, ডিফারেন্ট ডাইমেনশন। ফলে আমার এখানে গভর্নমেন্ট যে এজেন্ডাটা পুশ ফরওয়ার্ড করছে কিংবা যে ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, সেখান থেকে কি ধরনের অ্যাপ্রোচ আসছে এটার উপর নির্ভর করবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। এই বাস্তবায়ন প্রক্রিয়াটা সরকার একাই এটা সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না, কারণ যেহেতু ইট হ্যাজ বিন মেড এ সাবজুডিস ম্যাটার। দেখেন বিএনপি সেই প্রথম থেকে চিৎকার করে বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা ঠিক না, কলমের খোঁচায় ঠিক না, জামাতকে যেভাবে করতে চেয়েছিল সেই কথাটাই কিন্তু শিশির মনির এখন স্বীকার গেলেন। না, এটা স্বীকার অস্বীকারের প্রশ্ন না, না এটা স্বীকার অস্বীকারের প্রশ্ন বা দাঁড় করানোর প্রশ্ন না। 12 মাস আমাদের তর্ক বিতর্ক অযথা করলাম। আমরা প্রথমের থেকে বলছি নির্বাহী আদেশে কোনো দলকে বন্ধ করে, আমরা বলেছি দলের বিচার হবে, দলগতভাবে বিচার হবে, সেটাই হচ্ছে। আমরা বলেছি ইন্ডিভিজুয়ালসের বিচার, সেটাই হচ্ছে। সুতরাং আপনারা অযথা এই যে মানে কিছু কিছু কথা তুলে আবার সেখান থেকে সরে যান। যেমন বলছেন যে আপনারা কিন্তু বলেছিলেন যে পিআর ছাড়া আমরা সনদে সই করব না, করেছেন তো? এটা জবাব আমি দিব, ওনারা কি বলেছেন, কোথায় গিয়েছে, সুতরাং জবাব আমি দিব। এই প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক ডে 1 থেকে ইলেকশন চাচ্ছি, সেই কেন ইলেকশন চাচ্ছি এটা নিয়ে কিন্তু অনেক মশকরা করেছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। কারণ আমরা অভিজ্ঞতা, আপনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। না না শোনো, আমরা কোথায় গেল ডিসেম্বর কেন, আমরা আরো আগে চাইছিলাম করতে হবে, সেখান থেকে না আপনাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের সরকারের সমস্ত লোকের এই জিনিসটা বুঝতে খুব দেরি হয়ে গেল যে নির্বাচনটা কত দরকার। এখন যেমন আপনি বুঝছেন যে নির্বাচনটা আসলে আগে করায় ফেলালে আজকে আমাদের মুরব্বী অনেক রাষ্ট্র, আপনি আমাকে এটা কোথা থেকে বুঝতে পাচ্ছেন না? আমি বুঝছি নির্বাচনটা আগেই করা দরকার ছিল। তাহলে জুলাই আপনি বানিয়ে বলছেন আমার কথা, জুলাই সনদে সই করছেন, জুলাই সনদে সই বলছেন এক জিনিস না তো। না তো বললেন না যে জুলাই সনদে সই করব না আপনি পিআর ছাড়া, নির্বাচনে হতে দেওয়া হবে না, কত কথা বলেছেন। এখন তো সবাই বুঝছেন যে নির্বাচনটা হওয়া দরকার, নির্বাচনের সুস্থ গ্রহণযোগ্য
সেই সমস্ত কথা বলছেন, কিন্তু দেরিতে হলেও বিএনপি যেহেতু একটা অভিজ্ঞ বিএনপি তো সংস্কার প্রক্রিয়ার বাধার মূল কারণ। বিএনপির চেয়ে বেশি সংস্কার তো আপনারা করেন মোটেও না। এই জায়গাটা একটু বলতে চাই, বিএনপি ইজ দ্য অনলি পলিটিক্যাল পার্টি যে নাকি অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। বিএনপি সংস্কার আপনার যদি আমাকে সেটা বলতে দেন, জামাত ইসলাম সংস্কার করছে ইসলাম, 6 মাস আগে হতো এটা। জামাত ইসলাম সংস্কার করছে ইসলামকে, যারা সংস্কার যোগ্য না। কিন্তু বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কৃতি, মোটেও না, সভ্যতা এবং রাজনীতি সংস্কারের জন্য সেই তার জন্মই হয়েছে সংস্কার প্রক্রিয়ার মধ্যে। ঐকমত্য কমিশন গিয়ে দেখবেন যে বিএনপি কি বাধা তৈরি করেছিল। না না, এখন আপনি বলবেন যে লোক একজন প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর বেশি থাকতে পারবেন না, একটা অন্যায়, একটা লোকের রাইট অফ প্রিভিলেজ কেড়ে নেবেন, আমরা চুপচাপ বসে থাকবো? আপনি বলবেন যে প্রধানমন্ত্রী যে হবে সে দলীয় প্রধান থাকবে না, সেই তো ঘুরে গণভোটে আসলেন, সেটা প্রথম আসলেন না কেন? আজ থেকে 4 মাস আগে গণভোটটা তো আজকে আপনি গণভোটে বাধ্য হয়ে এই গণভোটটা কি খুব প্রয়োজন ছিল? অফ কোর্স কোনো প্রয়োজন ছিল না। এই যে আপনি রাজি হয়ে, পার্টিগতভাবে রাজি হয়ে এখন বলছেন প্রয়োজন। না না, এটা আমার ব্যক্তিগত থেকে বলছি যে আপনারা যে গণভোটের আয়োজন করছেন, গণভোটে আসছেন কেন লাস্ট? এই গণভোটের বিপক্ষে যদি কোনো একটা রিট হয়ে যায়, আর আল্লাহ না করে যদি হাইকোর্ট অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে? নির্বাচনের দশা কি হবে? আর আমি এই গণভোটটা কোনো আলোচনা করতে চাচ্ছি না, কারণ কি গণভোটে শেষ পর্যন্ত সবাই একমত অন্তত নির্বাচনের দিকে যাচ্ছেন। কিন্তু এই যে গণভোটে যে যাচ্ছেন, আমরা কতগুলো অপশন দিলাম, 3টা অপশন আপনি মানলেন না, তখন তো বাধ্য হয়ে কি অপশন দিয়েছেন আপনি? আমরা বললাম যে আপনি নির্বাহী আদেশে, আমরা নির্বাহী আদেশের একটা কথা বলছি। কি বলছেন নির্বাহী আদেশে আপনার কি চেয়েছেন? নির্বাহী আদেশে আপনি বলছেন যে সমস্ত জুলাই সনদে যে সমস্ত ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যেগুলো আপনার সংবিধান সংশোধনের বিষয় ছাড়া অন্যগুলো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্সে দিতে পারেন, তাই না? ঠিক আছে, তারপরে আপনি বলছেন না, আমরা বলছি সংবিধানের যে সংস্কারগুলো সেটা সংসদে যেতে হবে, এটা আপনি মানছেন না। তখন আমরা বললাম যে হাইকোর্টে বরঞ্চ এটা রেফারেন্স আনাও, সেটাও মানেননি। তখন বাধ্য হয়ে আপনারা গণভোট করছেন, ঠিক আছে, গণভোট দিয়ে না না, আমি একটু বলি, গণভোট দিয়ে আমরা বললাম ঠিক আছে, আপনারা যদি সমস্ত রাজনৈতিক দল আমরা চাই, আপনারা একে অপরকে বিশ্বাস করছেন না, তাহলে জনগণের কাছ থেকে রায় নিই আমরা। হ্যাঁ, তো সেটা তো 6 মাস আগে ঐকমত্য কমিশন সেই প্রস্তাব কিন্তু 6 মাস আগে দিয়েছিল। এটা আপনি চাপিয়ে দিলেন। আমরা এখানে শেষ করি পিআর ছাড়া সই করব না বলার পরও আপনারা পিআর এ সই করলেন কেন? আর আপনাদের নেতা এই কথাটা কেন বলছেন যে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি? হ্যাঁ, আপনি দেখবেন আমি কোনো দলকে এভাবে পার্টিকুলারলি সমালোচনা করার পক্ষে না। আমার তো একটা নিজস্ব পার্সোনাল অ্যাটিটিউড আছে। আমি মনে করি এটা অত্যন্ত ক্রিয়েটিভ ওয়েতে হওয়া উচিত। আপনি দেখেন তো বিএনপি তার নিজেদের কত লোককে বহিষ্কার করেছে। কেন করেছে? আমার কারণে? আমরা কিছু করেছি সেখানে? তারা কেন বহিষ্কার করলো তাদের লোককে? আনন্দে, খুশিতে? কিন্তু সেজন্য কি আওয়ামী লীগের সাথে সুর তাহলে কেন করেছে? আপনি অফেন্সগুলোকে মিলান। এখন পর্যন্ত বিএনপি নিজেরা মারামারি করে কজন মারা গেছে, গ্রুপিং মারামারি কজন মরেছে, আমাকে উত্তরটা দিতে দেন। তোমরা বহিষ্কার করনি কেন? এটা একটু বলো তো। আমাদেরকে উত্তরটা দিতে দেন। তোমরা বহিষ্কার তারপরে আপনি দেখবেন একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে ফেসবুকে, একটা কার্ড দিয়ে, সেখানে দেখবেন এখন পর্যন্ত কয়টা পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে, ইন্টার গ্রুপ কটা হয়েছে, ইন্ট্রা গ্রুপ কটা হয়েছে, দলের নিজেদের বাহিনী এস্টাবলিশ করতে গিয়ে কতগুলো হয়েছে। এগুলোকে আমরা পুরাতন রাজনৈতিক কালচার মনে করি। আমি মনে করি এগুলো থাকা উচিত না। পেলাম না যে পিআর ছাড়া সই করব না বলে কেন সই করলেন? কিন্তু আমি বলছি যে এই যে পিআর ছাড়া সই করব না বলে আমরা এখানে সই করলাম, আমরা তো বলেছি যে শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনে যখন তারা রুলিং দিয়ে বলেছে যে উচ্চ কক্ষে পিআর হবে, বিএনপি ডিসেন্ট দিয়েছে। পিআর আইসে সর্বশেষ কোথায় ঠেকছে? উচ্চ কক্ষে হবে নাকি উভয় কক্ষ হবে নাকি এক কক্ষেও হবে না? বিএনপি তো এক কক্ষেরও পক্ষে না, বাকি সবাই উচ্চ কক্ষের পক্ষে। আচ্ছা, তো সেই জায়গাটাতে আপনার এই জিনিসটাই তো সেটেল করবো ঐকমত্য কমিশন বাই গণভোট। এই গণভোটে যখন অর্ডার জারি করার প্রশ্ন আসতেছে তখন বিএনপি কালে পিছনে টেনে ধরে, তারা অর্ডার জারি করতে চায় না। এখন তো গণভোট হওয়ার কথা যে জাতীয় সংসদ ইলেকশনের দিনই, তাহলে আর সেটেল কিভাবে হবে? কোথায় পেলেন? আমরা তো শুনছি যে সেরকম আলোচনা হচ্ছে, আপনারা দাবি করছেন নভেম্বরে, কিন্তু হ্যাঁ আমরা দাবি করছি। আমরা কেন, বেশ কয়েকটা রাজনৈতিক দল এনসিপি সহ আগে দাবি করেছেন, বেশ কয়েকটা রাজনৈতিক দল একই দিনে দাবি করেছে। তাহলে একটা মতামতের ডিফারেন্স আছে এখানে। এটা সেটেল করবে কে? ঐকমত্য কমিশন অথবা সরকার? ওকে, একটা কিভাবে করবে সেটা? বাই প্রক্লেমিং অ্যান অর্ডার।
ঠিক এই আছে, তার অর্ডারটা মানে দিতে দিচ্ছে না তো আচ্ছা, BNP। গণভোট নিয়ে আপনাদের যে দাবি আছে নভেম্বরে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেইলে কথা বলতে পারছি না, একেবারেই সময় শেষ হয়ে গেছে। আপনি ছোট্ট করে, খুব ছোট করে আপনার কাছে, আমি নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ছাত্র শিবির আয়োজিত যে দারুস কোরআন অনুষ্ঠান হয়েছে, সেখানে আমরা দেখছি যেখানে সংঘর্ষ হয়েছে, বিএনপি যুবদলের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিল। অভিযোগ আছে যে সেখানে আসলে ফর্মও ফিল আপ করা হচ্ছিল, এ ধরনের অভিযোগ আছে। আমি একটু শুনতে চাই যে কোরআনের প্রোগ্রাম কি আসলে তাহলে যে কোনো দল মসজিদে কি কোরআনের প্রোগ্রাম হলেই এটা আসলে তারা করতে পারবে কিনা, মসজিদে কি আসলে রাজনৈতিক দলগুলো তাদের কোনো প্রোগ্রাম রাখা উচিত কিনা, সেটা পর্যন্ত শুনতে চাই। মসজিদে কোরআন শরীফ পাঠ করতে দিবেন না? না না, মসজিদে রাজনৈতিক দলের কার্যক্রম হবে কিনা, যেহেতু আমি বললাম যে ফর্ম ওখানে বিক্রি হচ্ছিল, পূরণ করা হচ্ছিল। মসজিদে ছাত্ররা কোরআন শরীফ পড়ছে। ইসলামী ছাত্র শিবিরের 4টা প্রোগ্রামের একটা বেসিক প্রোগ্রাম হলো কোরআন পাঠ। মসজিদে কোরআন শরীফ পাঠ করছে, আপনার অসুবিধা কোথায়? আমার অসুবিধা কোথায়? না না, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি অন্যদিকে নিয়ে না। আমি জানতে চাইছি রাজনৈতিক অনুষ্ঠান। এইবার দেখেন, এই যে মসজিদে কোরআন শরীফ পাঠ করছে, আপনি এখানে অতীতে দেখেছি না আমরা এগুলো 15 বছরে লোকেরা বাসায় বসে কোরআন শরীফ পাঠ করতে বলছে ষড়যন্ত্র করছে, মসজিদে বসে কোরআন শরীফ পাঠ করছে। আপনি আবারও বলছেন যে কোরআন অনুষ্ঠান, মসজিদে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অনুষ্ঠান করা না। আমি বলতে চাইছি মসজিদে যে কোনো দল, আজকে এনসিপি যদি মসজিদে যায়, যে যদি শুধু কোরআন পাঠ করে এবং তাদের ফর্ম ফিল আপ করায়, বিএনপি যদি যায়, সেটা কি আসলে কাঙ্ক্ষিত কিনা রাজনৈতিক দলের অনুষ্ঠানটা? আমি সেটা বুঝতে চাচ্ছি। এগুলোই বানানো কথা। বিএনপি কি আজকে মসজিদে মিলাদ পড়ুক, কোরআন শরীফ পড়ুক, দেখেন কেউ না করে কিনা? আস্ক দেম টু গো টু মসজিদ এন্ড কোরআন শরীফ থেকে একটা দাস মসজিদে গিয়ে, আমার কথাটা, মসজিদে গিয়ে ওরা সূরা তওবা তেলাওয়াত করুক, একজন সূরা তওবা সামনে পড়ুক, আর সূরা তওবা পড়ার পরে আরেকজন ব্যাখ্যা করুক, আর বিএনপির সকল লোকরা বসে শুনুক, এনসিপি শুনুক, ছাত্র শিবির শুনুক। ওয়ার ইজ দি বার? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার মসজিদে যে সবচেয়ে ভালো জায়গা মানুষের সাথে কানেক্ট করার জন্য, তাহলে এনসিপি কি এখন মসজিদে গিয়ে কোরআনের অনুষ্ঠান শুরু করবেন কিনা, সেটা একটু শুনে জাস্ট 10 সেকেন্ডসে শুনতে চাচ্ছি। না, আমি আমাদের ওই ধরনের মসজিদ কেন্দ্রিক কোনো প্রোগ্রাম তো নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম আমরা মাঠে পরিচালনা, মাঠেই করবেন। আচ্ছা, আজিল বাড়ি হেলাল, আপনি যদি অ্যাড করতে চান 10 সেকেন্ডস। আমি বলছি যে আপনার মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত, হাদিসের বর্ণনা সবই হবে, মসজিদ তো ইবাদত হবে, কিন্তু ওইখানে যখন মসজিদের খুতবা দেয়, আমি দেখলাম সেদিনকার শুক্রবারে খুতবা দিচ্ছে জামাতের একজন লোক, খতিবকে সরিয়ে তিনি খুতবা দেবেন, এটা একটা অন্যায়। আর আপনি যখন ব্যানার টানাবেন মসজিদের ভিতরে যে দর্শে কোরআন বা দর্শে হাদিস আয়োজনে জামাতে ইসলামী বাংলাদেশ, এইটা কিন্তু সেটাই বলছি, এইটা হলো অন্যায়। আপনি মসজিদের শেষে মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছে, জামাতের একজন উঠে দাঁড়ায় বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার জান্নাত পাওয়া যাবে, এই কথাগুলো ঠিক না। অশেষ ধন্যবাদ আজিল বাড়ি হেলাল, অ্যাডভোকেট শিশির এবং সালাউদ্দিন শিফাত, আপনাদের সময়ের জন্য বিশেষ কৃতজ্ঞতা। একটু বাড়তি সময় নিয়েছে আজ আপনাদের কাছ থেকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন।